দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের সমঝোতার ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, সেই নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত এই মুহূর্তে? বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে নেই, কিন্তু এরই মধ্যে বেশ কিছু অভিযোগও বিএনপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দল এবং অনেকে তুলেছেন। এবং বিএনপির সারা দেশের কর্মকাণ্ড এবং বিএনপির প্রস্তুতি আগামী নির্বাচন নিয়ে কতটা, সেটি আমাদের আজকের আলোচনার বিষয়। বিএনপি নেতাকর্মীরা কি নির্বাচনের জন্য প্রস্তুত? প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপিকে। আপনাকে স্বাগত জানাচ্ছি নাসিরুদ্দিন আহমেদ অসীম। ধন্যবাদ। গতকাল থেকে যদি সবচেয়ে বেশি ট্রেন্ডি আলোচনার বিষয় বলি, তাহলে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার পাথর লুটের ঘটনা সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এখান থেকে আলোচনাটা শুরু করতে চাই যে প্রায় সিলেটের স্থানীয় সব রাজনৈতিক দলের নেতা এবং কর্মী বা অনেকের বিরুদ্ধেই এই বিষয়ে নাম উল্লেখ করে অভিযোগ এসেছে। তার মধ্যে বিএনপির অভিযোগটাই এসছে বেশ বেশি। এবং এই ঘটনাটি শুরু হয়েছে গত ৩.৫ মাসে, হলেও অন্তত ৫ই আগস্টের পর থেকে এই পথে এগিয়েছে সবচেয়ে বেশি, বিশেষ করে পাথর উত্তোলনটা। প্রথমে চুরি থাকলেও পরের দিকে অনেক বেশি প্রকাশ্যে হয়েছে। তো এই অভিযোগের তীর বিএনপির বিরুদ্ধেও এসেছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে এই জন্য ধন্যবাদ জানাই যে এই প্রসঙ্গটা আপনি তোলার জন্য। আজ থেকে 10 মাস আগে জি, চরমোনাইর পীর সাহেব সিলেটে গিয়ে পাথর ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা সভা করেছিলেন। সেই সভাতে তিনি বলেছিলেন যে পাথর কেন উত্তোলন করা দরকার এবং সরকার কেন এই ব্যবসাটা বন্ধ রেখেছেন। সে সময় ওনারা যে রিজনগুলো উনি দিয়েছেন, আমি ওনার বক্তব্যটা শুনেছি এবং হ্যাপেন টু হ্যাপেন যে আমি আজকে সেটা আমি শুনতে পেরেছি। আচ্ছা, আমি এটা নিয়ে সার্চ করেছি একটু। তখন আমি বের হলো যে পাথরের যে ন্যাচারাল ফ্লোটা ইন্ডিয়া থেকে আসে, পাথর যদি আসতেই থাকে তাহলে একটা পর্যায়ে নদীর যে বেসিনটা ভরাট হয়ে যায় এবং বন্যায় প্লাবিত হয়। জি, এটা হলো একটা রিজন। দ্বিতীয় বিষয় যেটা পরিবেশ বিপর্যয়ের কথাটা এসছে, সেটা হলো এই পাথরটা বেসিনে যতটুকু দরকার এবং লেকের মধ্যে যতটুকু পানি, তাহলে দেখা গেছে যে শুষ্ক মৌসুমে আপনার লেক ভরাট হয়ে পাথরের স্তূপ হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। তৃতীয় বিষয় যেটা উনি উল্লেখ করেছেন 5 লাখ শ্রমজীবী মানুষ তাদের জীবিকা এবং উপার্জন করে থাকেন এই পাথর শিল্পের উপরে, যেটা ব্যবসায়িকভাবে ব্যবহার করা হয়, কোয়ারিতে কাজ করে। আমার জানা মতে আমি কিছুদিন আগে একটি অনুষ্ঠানে, যেখানে আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা, মাননীয় পরিবেশ উপদেষ্টা ছিলেন, তিনি সৈয়দ রিজওয়ান হাসানের কথা বলছেন। তিনি বলেছেন যে অদ্ভুত একটা সংস্কৃতি দেখলাম, যে এই পাথরের রেফারেন্সটা দিয়ে যে জাফলং এর কথাটা, যে একটা সুন্দর জিনিস কিভাবে অসুন্দর করতে হয়, আমাদের দেশে আসতে হবে। তিনি বললেন পরবর্তীতে অফ দ্য রেকর্ড, তিনি আমাকে বললেন যে অসীম, আমরা 94% পাথর ইম্পোর্ট করি বিদেশ থেকে, তাহলে 6% ইম্পোর্ট করতে সমস্যাটা কোথায়? এটা ওনার বক্তব্য ছিল। তখন উনি বললেন যে সব রাজনৈতিক দল এক হয়েছে, একাট্টা তারা এই ব্যবসার জন্য। আমি কিন্তু মূল বিষয়টা আপনাকে যেটা বললাম যে 10 মাস আগে যেটা হয়েছিল, আপনি বিএনপির রেফারেন্স দিয়েছেন যে বিএনপির একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যখনই অভিযোগ এসছে, এবং আমি মনে করি যে আজকে একজন ফেসবুকে অ্যানালিসিস দিয়েছে একটা, যে এটা উচিত করেনি বিএনপি। কারণটা কি? রাজনীতির বাইরে, যেমন যারা রাজনীতি করেন তারা তাদের এলাকার লোকজনদেরকে দেখতে হয়, তাদের সুবিধা অসুবিধার কথাটা শুনতে হয়। তারা আবেদন জানিয়েছে, সরকার কিন্তু এখন বৈধভাবে পাথর উত্তোলনের পারমিশন দিয়েছে। যে 6% আমরা মনে করেন যে কালেক্ট করি, সেই 6%-এর মধ্য থেকে সেটা করা হয়। কথাটা হচ্ছে যে আপনি পরিবেশ বাঁচানোর জন্য যেইটুকু আপনার মনে করেন ইকো ট্যুরিজমের যে জায়গাটা আছে, আপনি সেটাকে এটাকে আমরা কি বলি, প্রোটেক্টেড রেখে আপনি বাকিটুকুতে করতে দিতে পারেন। কোথায়? ওই জীবিকা যেটা, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে আমার বাংলাদেশের একজন রাষ্ট্রের একজন আইন কর্মকর্তাদের সর্বোচ্চ 1-2 জনের মধ্যে একজনের সঙ্গে আলাপ হয়েছিল। আমি এই কথাটা তুলেছিলাম, তখন তিনি বললেন যে 2টো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা আপনার পাথরগুলো ইম্পোর্ট করেন এবং এই মনোপলি বিজনেসটা ওনারা করতে পারেন, সেটাতে ওনাদের লাভ হয়।
ওনারাই এটা বন্ধ করিয়ে রেখেছেন, এটা ছিল ওনার বক্তব্য। এবং ওনার কথাটা হচ্ছে যে 100% পাথরের চাহিদা পরিবেশকে রক্ষা করে, বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে বাংলাদেশেই আপনার পাথর 100% আমাদের দেশে যে আপনার এই যে কনস্ট্রাকশন বলেন, বিল্ডিং বলেন, ব্রিজ বলেন, যে কিছু হোক, সবকিছু আমাদের এখান থেকে কিন্তু এই রিসোর্সটা পাওয়া যায়। এটাই হচ্ছে যে মূল বিষয়টা। এখন আমার কথাটা হচ্ছে কেউ যদি দুর্বৃত্তায়ন করে সেটা ভিন্ন জিনিস, যেমন অবৈধভাবে যদি করে সেটার জন্য আইন প্রয়োগ করবে। এখন আমি আপনাকে বলি, গত 3.5 মাসে সবচেয়ে বেশি এই লুটপাটটা হয়েছে বিশেষ করে সাদা পাথর যে এলাকাটা, সিলেটের যে ভোলাগঞ্জের যে জায়গাটার কথা বলা হচ্ছে, এবং 3.5 মাসের ধরে ধীরে 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 একটা বাড়ছিল পরিমাণ। গত এক সপ্তাহে এমন লুটপাটের অবস্থা যে ওখানে গর্ত গর্ত হয়ে আছে, বালি পড়ে আছে, আর কিছুই নেই, একেবারে নেই। ট্রাক দিয়ে রীতিমতো নিয়ে যাওয়া, এটা তো আসলে চুরি রাতের আধারে এভাবে বলার কোনো সুযোগ নেই, এটা এক ধরনের ডাকাতি। ডাকাতি বলতে পারেন আপনি। এটার জন্য তো আপনার প্রশাসন তো এটা অ্যালাউ করেনি। সরকার যেটুকু অ্যালাউ করেছে, আমি যে আপনাকে যেটা বললাম যে প্রোটেক্টেড এরিয়া রেখে ইকোট্যুরিজমের জন্য যেটা দরকার এবং পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, বিপর্যয় না হয়, সেটা রক্ষা করে আপনার এটা করতে হবে। সেটা তারা বলেছেন। এই ডাকাতি বা দুর্বৃত্তায়ন সেটা তো আপনার প্রোটেক্ট করবে রাষ্ট্র। নাসিরউদ্দিন অসীম, আমি একটা প্রশ্ন করি যে বিএনপির সভাপতি যিনি কোম্পানীগঞ্জ উপজেলার শাহাবুদ্দিনের কথা জড়িত থাকার যে অভিযোগ এসেছে, কিন্তু যখন তাকে বহিষ্কার করা হচ্ছে দল থেকে, তখন কিন্তু সেখানে এই বিষয়টি উল্লেখ করা থাকছে না, তাতে এক ধরনের প্রশ্রয় পেয়ে যায় কিনা? না, এই বিষয়টা উল্লেখ থাকছে না মানে কোনটা উল্লেখ? এই যে পাথর, এই ব্যবসার সঙ্গে এটা না। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই প্রথম একটা দৃষ্টান্ত তৈরি করলো। জি, তিনি যে প্রত্যক্ষভাবে আপনার পাথরের সঙ্গে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, সেটা কিন্তু কোথাও নেই। অভিযোগটা এসছে। আচ্ছা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব অভিযোগ যখনই এসছে, কারণ দর্শানো বাদেই কিন্তু পদ স্থগিত করছেন কিংবা বহিষ্কার করছেন। এই দৃষ্টান্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করেনি। আপনি জামাত ইসলামের বক্তব্য শোনেন, এনসিপির বক্তব্য শোনেন, এবং আমাদের ওই যে মাননীয় উপদেষ্টা রিজওয়ানা চৌধুরী, তিনি তো বলেছেন যে সব এনসিপি, জামাত, বিএনপি যারা আছে সবাই একাট্টা এক্ষেত্রে। তাহলে কেউ কিন্তু আপনার এটার বিরুদ্ধে, এবারে এটার মধ্যে আরো অনেকের প্রসঙ্গ এসেছে। আরিফুল হক চৌধুরী, তারা যখন মানববন্ধন হচ্ছে তখন তারা কথা বলেছেন। মিফতাজ সিদ্দিকী, তারাও বিএনপি নেতা, তারা না করেছেন, কিন্তু পরবর্তীতে এর সাথে জড়িত থাকার অভিযোগ এসেছে। আপনি যেটা বলছেন সেটাই, অভিযোগ এসেছে, কিন্তু এখন সবশেষ যেটি হচ্ছে যে এই জিনিসটার সাথে যদি আমরা একটু নির্বাচনকে নিয়ে এভাবে বলি যে প্রশাসনের উপর আপনাদের এই যে অনাস্থার কথা বলেন, প্রশাসন দেখার কথা, দেখতে পারে নাই। পাথর চুরি একটি জেলার ব্যাপার, সেটাই যদি ঠেকাতে না পারে, সেই প্রশাসনের সেই নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আমি একটা কথা বলি, যেখানে এটা দেখুন, যখন সবগুলো রাজনৈতিক দল একটা জায়গায় চলে যায়, তখন আপনার সিভিল প্রশাসন কিছুটা হলেও শেকি হয়ে যায়। সেক্ষেত্রে তখন প্রশাসন বল প্রয়োগ করতে ভয় পান। আমি তো মনে করি যে পরিবেশ বিপর্যয়ের কথাটাই তো এসছে, যে জায়গাতে আমি বলছি যে বাংলাদেশে 100% পাথরের চাহিদা মেটানো আমাদের দেশেই সম্ভব। ইম্পোর্ট করছে স্বার্থে, কারণ যারা ইম্পোর্ট করছে বড় বড় ব্যবসায়ী, আমি নামটা বললাম না, দুটো নাম, তারা আপনার সিলেটে গিয়ে তাদের এই প্রভাব দেখাতে পারবে না। আচ্ছা, আবার দেখাতে গেলে সেখানকে এই যে এখন লোকালিটিতে এই যে বললাম যে 5 লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়, সেটা আপনার মনে করেন যে তারা ডিপ্রাইভ হবে, সেটা নিশ্চয় এলাকার লোকজনরা, লোকাল পিপলরা দেবে না। রাজনৈতিক দলগুলো তাদেরও দায় দায়িত্ব আছে। যে কথাটা আমি বললাম না, আমি তো বলছি যে আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন, যে এই যে চরমোনাই পীর সাহেবের বক্তব্য, জামাত নেতার বক্তব্য, জামাতের যিনি আমির, ওনার বক্তব্যটা শোনেন। তিনি বলেছেন যে আমরা তো জনগণকে নিয়ে বাস করি, তাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের। অন্যরা সাফাই গেয়ে গেছেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা করেনি। অভিযোগ এসছে, সঙ্গে সঙ্গে বহিষ্কার করেছে, এবং সেটা নিয়েও কিন্তু আপনার সমালোচনা আছে যে কেন আপনি বহিষ্কার করলেন। এখন তাদের যে কথা বলছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের কথা আপনি শুরুতেই বলেছেন, ফয়জুল করিম, তাদেরকে ফয়জুল করিম এই বিষয়ে বক্তব্য রেখেছেন। এখন বক্তব্য হলো যে তাহলে আপনার কি মনে হয় যে তাদেরকে এই মানে অভিযোগের জন্য আপনি অভিযুক্ত করছেন বা তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত? আমি একটা কথা বলি, যখন আপনার পরিবেশ বিপর্যয়ের মতো যে ঘটনা ঘটেছে, আপনার গর্ত হয়ে গেছে, খাবলা খাবলা হয়ে গেছে, সাদা পাথর, এটা তো এমনিতে প্রাকৃতিক ভাবে একটা সুন্দর একটা বিষয়। এবং ওই যে ট্যুরিজমের বিষয়টা যেটা আছে, ইকো ট্যুরিজমের যে স্পটটা, রেস্ট্রিক্টেড এরিয়া থাকা উচিত, যেটাতে মনে করেন আপনার পাথর উত্তোলন কোনো মতেই সম্ভব না, আপনাকে অন্য জায়গায় সাইড দেওয়া হবে। 6% তো করা হচ্ছে, আহরণ করা হচ্ছে, তার মানে সেটা তো লিগালি দেওয়া হচ্ছে। তাহলে লিগালি আপনি যতটুকু করার আপনি সেটুকু করেন। এর বাইরে যদি কেউ আসেন, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্র আইনমূলক ব্যবস্থা নেবেন। আমি যে কথাটা বলছি যে আস্থা আছে কি নেই, এনাফ সাপোর্ট তাদের নাই প্রশাসনের, পুলিশ প্রশাসনের নেই।
কিংবা আপনি সে জায়গাতে আপনি বিজিবি মোতায়েন করেন, সেই জন্য আপনি সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি সেটা তো আপনার অল্টারনেটিভ। যেমন এখন দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে কত হাজার সেনাবাহিনীর সদস্যকে মোতায়েন করে রাখা হয়েছে এবং এখনো তারা আছেন, এখনো তারা ম্যাজিস্ট্রেসি মাঠে পাওয়ার আছেন। নিয়ে আছেন। আমি একটু নির্বাচনের প্রসঙ্গে আসতে চাই যে নির্বাচনে বিএনপি এখন ফেব্রুয়ারির আগে যে সময়টা, এখানে সবচেয়ে বড় সংকট কোনটা মনে করছেন আপনারা যে বিএনপি ফেস করতে যাচ্ছে, বা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? না, নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়টা সবসময় থাকবে কিন্তু। আচ্ছা। তার কারণটা হচ্ছে যে আপনার নির্বাচন যত ঘনিয়ে আসবে বিভিন্ন ষড়যন্ত্র, আপনার যারা নির্বাচন হোক চায় না, অনেকে চাচ্ছেন যে দেরিতে নির্বাচন হোক, কেউ আবার পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না। গতকালকে আপনার এনসিপির সদস্য সচিব তিনি বলেছেন নির্বাচন হতে দেওয়া যাবে না। সনদের এই কথা বলা ধরনের হচ্ছে। সমস্ত কিছু সনদ না হলে সংস্কার না হলে বিভিন্ন ফ্যাক্টর মনে করেন আপনার আসছে। তো এই সমস্ত বিষয়গুলো সবসময় জনগণের মাঝে, আপনার সাধারণ মানুষের মাঝে একটা শঙ্কা থেকেই যাবে। রাজনৈতিক কর্মী হিসেবে আমার মধ্যে একটা শঙ্কা কাজ করবে। তারপরেও আমি আশাবাদী, কারণ সরকার প্রাণান্তকর চেষ্টা করছেন এবং করে যাবেন নিঃসন্দেহে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির সামনে চ্যালেঞ্জ কোনটা? বিএনপির সামনে চ্যালেঞ্জটা হলো বিএনপি তো আপনার ১৫, ১৬, ১৭ বছর ধরেই মনে করেন যে নির্বাচনের জন্য আন্দোলন করে এসছে। বিএনপির তো প্রার্থী দিতে কোনো সমস্যা হবে না। বিএনপি জানে কাকে প্রার্থী দেবে। এটা আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারা জানেন, এবং স্ট্যান্ডিং কমিটি তাদের কাছে রিপোর্ট আছে, সার্ভে আছে, সমস্ত কিছু আছে। কিন্তু এর আগে একটা জটিলতা তৈরি হয়েছিল যে একাধিক প্রার্থী এবং আন্তঃকোন্দল, এখানে একটা বড় সমস্যা হয়ে যায় কিনা? এই জিনিসটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল বিভিন্ন সময়। আপনার দেখুন ২ বা ততোধিক প্রার্থী দেওয়ার কারণ হলো কোনো কারণে কোনো একজন প্রার্থীর যদি আপনার মনোনয়ন বাতিল হয়ে যায়, কোনো কারণে দেখা গেছে যে ব্যাংক ডিফল্ট হতে পারে, কোনো কারণে দেখা গেছে যে আপনার যে বিগত ১৫ বছর আগের ফেসিসদের ১৫.৫ বছরে ৪০ লক্ষ মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের নামে। ১.৫ কোটির উপরে নেতাকর্মী আপনার মামলার আসামি। আপনার ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়ে গেছে, গোপনে ট্রায়াল হয়ে গেছে, কনভিকশন হয়ে গেছে ২ বছরের অধিক। দেখা গেল আমি জানলাম না। তখন দেখা গেছে স্ক্রুটিনি করতে গিয়ে আপনার বাতিল হয়ে যেতে পারে। সে কারণে ২ বা ততোধিক প্রার্থী দেয়া হয়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে চূড়ান্ত বিষয়টা হচ্ছে যখন মনোনয়নটা প্রতীকটা বরাদ্দ করা হয়। ভ্যালিড প্রার্থী কয়জন আছেন? ধরেন বিএনপি ৩ জনকে দেওয়া হয়েছে নমিনেশন। ১, ২, ৩। ১ বাদ হয়ে গেল, ২ বাদ হয়ে গেল, ৩ টিকে গেল। অথবা ১, ২, ৩ জনই আপনার মনোনয়ন বৈধ হলো। প্রতীক বরাদ্দটা যেটা হয় চূড়ান্ত, প্রতীক কিন্তু একজনকে দেওয়া হয়। তার মানে প্রার্থী একজনই থাকেন। ২ বা ততোধিক থাকেন না। সংস্কার বা রিফর্ম নিয়ে সবচেয়ে কথা আসতে পারে। তারেক রহমান নিজেই তার একটা বক্তৃতায় সম্প্রতি বলেছেন যে আমরা যে ৩১ দফা দিয়েছিলাম, অর্থাৎ বিএনপির যে ৩১ দফা, তার মধ্যে এই যে রিফর্মের কথা, বা অর্থাৎ যেটি হচ্ছে সংস্কারের প্রসঙ্গ এখন আসছে, ৯৯% বিএনপি দিয়েছিল। কিন্তু আমরা যে আলোচনাটা দেখলাম, সেখানে দেখলাম যে সবচেয়ে বিরোধিতা যারা করেছে, বা হচ্ছে যে কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়া বা ভিন্ন মত পোষণ করেছে, সেটা বিএনপি বেশি করেছে। ব্যাপারটা ২ রকম হয়ে গেল কিনা? না, এটা ২ রকম হয়নি। কারণ হচ্ছে যে আপনি কিভাবে চাচ্ছেন? আপনি কি এই রাস্তায় যাবেন না ওই রাস্তায় যাবেন? এখন আপনাকে রাস্তাও যদি বাতিয়ে দিতে হয় এবং এই রাস্তাতে আপনাকে যেতে হবে, তাহলে সেটা এক ধরনের ফ্যাসিবাদী একটা মনোভাব আপনার মধ্যে কাজ করবে। আপনাকে স্পেস দিতে হবে সবাইকে। আর ঐকমত্য কমিশনে গিয়ে আপনি যদি সবকিছুর সঙ্গে একমত প্রকাশ করেন, তাহলে তো আপনার এই সংলাপের প্রয়োজন নেই। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বিএনপি দিচ্ছে যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে কিছু, কিছু ক্ষেত্রে। কিছু, কিছু বিষয় আছে যেখানে বিএনপি দ্বিমত করেছে। দেখুন পিআর পদ্ধতির কথা বলুন, যে নিম্নকক্ষে পিআর এর কথা বলা হচ্ছে। আপনি নিম্নকক্ষে পিআর পদ্ধতি কিভাবে আপনি চালু করবেন? কেউ যদি চাইলেন আবদার করলেন, হবে না। আপনাকে তো অ্যামেন্ডমেন্ট করতে হবে। আপনার আর্টিকেল 142 দিয়ে আপনাকে 65(2) যেটা আছে আমাদের, আর্টিকেল 65(2) যেটা, যে আপনার প্রত্যক্ষ ভোটে সরাসরি আপনার নির্বাচিত হবেন। তাহলে সেটা যদি সংশোধন করতে হবে। উচ্চকক্ষে না, উচ্চকক্ষের কথা তো উচ্চকক্ষের নির্বাচন তার আগে হচ্ছে না। তাহলে উচ্চকক্ষে আপনার পিআর নিয়ে আপনি আলোচনা করতে পারেন, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এবারে একটা গুঞ্জন এসেছে যে এইভাবে বলা হলো যে বিএনপি মোটামুটি বড় দল হিসেবে খানিকটা নিশ্চয়তার মধ্যে আছে কিনা যে তারা সরকার গঠন করবে, এবং সরকার গঠন করলে পরবর্তীতে এই যে রিফর্মের যে সমস্ত কথা বলা হচ্ছে তারা তাদের ইচ্ছা মতো করতে পারবে, যে কারণে বিএনপি এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না এখন। এই ধরনের একটা গুঞ্জন এটা আমার মনে হয় না সঠিক। কারণটা কি? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন যে জনগণ যদি সেবা করার সুযোগ দেয়, দেশ সেবা, তাহলে গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানাবেন জাতীয় সরকার গঠন করার জন্য। এটা হলো একটা কথা। দ্বিতীয় যে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে সংস্কার নিয়ে যে ঐকমত্য যে জায়গাগুলোতে হবে সেগুলিকে আমরা জুলাই চার্টার হিসেবে সাইন করবে, সিগনেটারি হিসেবে বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু আরো কয়েকদিন, প্রায় ১০-১২ দিন হয়ে গেছে, বিএনপির সনদে স্বাক্ষর করবে।
তার মানে নির্বাচন পরে না কি আগে হবে? এটা আগেই হবে, এটা আগেই হবে। বিএনপি তো আন্তরিকভাবে বলেছে আগেই, তারা জুলাই চার্টারটা কি আপনার নির্বাচনের পর হবে? নিশ্চয়ই না, আগেই হবে। সেটাতে বিএনপি দল হিসেবে সবার আগে বলেছে যে আমরা স্বাক্ষর করব। তার মানে ওটা একটা বাইন্ডিং এগ্রিমেন্ট হবে, যেটা পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন, পরবর্তী পার্লামেন্ট আপনার এগুলি মানতে বাধ্য হবে। যেখানে যতটুকু প্রয়োজন আপনার রিফর্ম করার দরকার, যেখানে আপনার অ্যামেন্ডমেন্ট করার দরকার, যেখানে রিপিল করার দরকার, সমস্ত কিছু সংসদে বসে কিন্তু করতে হবে। এ ব্যাপারে বিএনপি কখনো আপনার না করেনি। এবং এই যে 2.5-3 বছর আগে, 2.5-3 বছর মানে তো 2024-এরও 2.5 বছর আগে 31 দফা দিয়েছে। এবং 2016 সালে আমাদের নেত্রী রাষ্ট্রের ভিশন 2030 রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন, সেখানে 16টি দফা ছিল। একেবারে সাম্প্রতিককালে এই বিষয়টি নিয়ে কথা বলার সময় কিন্তু এনসিপি একটা কথা বলেছে যে তারা এই যে জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না, এবং এক্ষেত্রে কোন কোন দল বলতে বিএনপিকে মিন করে বলেছেন যে কোন কোন দল এসব ব্যাপারে গড়িমসি করছে এবং তারা কোনো মতে যে কোনোভাবে নির্বাচনে যেতে চাচ্ছে। বিএনপির প্রতি এই ধরনের একটা অভিযোগ এনেছে। এ ধরনের অভিযোগ দেখেন এটা আস্তে আস্তে শিফট হয়েছে বিভিন্ন জায়গায়। আপনার অব্যবহিত পরে 5ই আগস্টের অব্যবহিত পরে আমি জেল থেকে বেরিয়েছি 5 তারিখ আগস্টে। আমার মনে আছে যখন কোর্টের দিকে যাচ্ছি তখন আপনার গাড়ি আটকিয়ে কাগজপত্র চেক করা, অনেক কিছু করতেন। তারপরে একসময় খুব উত্তেজিত হয়ে বলতেন যে এক স্বৈরাচারকে সরিয়েছি আরেক স্বৈরাচারকে আনার জন্য, না নিশ্চয়, এ ধরনের কথাবার্তা আমরা শুনেছি। তো সে জায়গার থেকে আস্তে আস্তে শিফটিংটা হয়েছে। এখন এগুলো হচ্ছে যে পলিটিক্যাল রেটরিক কিংবা রাজনীতির মাঠে, যেমন এই যে আজকে আমি দেখেছি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার সম্ভবত আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর সালেউদ্দিন অর্থ উপদেষ্টা, উনি নিজে বলেছেন ওগুলি রাজনীতির মাঠের বক্তব্য। আমিও বামপন্থী রাজনীতি করেছি, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবো, ক্লাস চলবে না, পরীক্ষা হবে না, এগুলি বলার জন্য বলেছি। পরীক্ষাও বন্ধ হয়নি, ক্লাসও বন্ধ হয়নি। তো এই ধরনের কথাবার্তা গুলো আপনার এই যে মানে এটা গুরুত্বহীন বলছেন, এটা আসলে তো আপনার মনে করেন যে এক ধরনের চাপ তৈরি, এমনকি কেউ কেউ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনই হবে না। না, সেটা তো আপনার বলছেন, অনেকেই বলছেন। যেমন আমাদের তো দেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে তো মনে করেন যে সংসদ ভেঙে যাওয়ার অব্যবহিত 90 দিনের মতো তো নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা তো আপনার মনে করেন হয়নি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তো চাইলে 6 মাসের মধ্যে নির্বাচন করতে পারতেন, কিংবা আপনার 9 মাসের মধ্যেও করতে পারতেন। আমরা তো অলরেডি 1 বছর অতিক্রম করেছি। তো সেই কারণে যে স্পেকুলেশনটা বিভিন্ন জনের যে কোন ধরনের প্রতিবন্ধকতা আছে, কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থায় আছে, এ ধরনের অবস্থা দিনে দিনে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে। আপনার 5ই আগস্টের পরে যেরকম ছিল আপনার এখন সেরকম নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে, এটা সবসময় থাকবে। এটা রাজনৈতিক না যতটুকু ব্যাধি, তার থেকে বেশি সামাজিক ব্যাধি। একটু যদি এগিয়ে প্রশ্ন করি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যদি নির্বাচনের সময় নির্বাচনী সহিংসতা বলে একটা ব্যাপার তৈরি হয়, যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সহিংসতার নজির আছে অনেক। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে পরিস্থিতিতে আছে, আপনি কি মনে করেন যে তারা ক্যাপাবল সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য এবং যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য? দেখেন এখনো নির্বাচনের অন্তত 6 মাসের মতো বাকি আছে, কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। আগে একসময় দেখা গেছে যে পুলিশের মোরাল ভেঙে গেছে, আপনার আর্মিকে খুব বেশি তৎপর থাকতে হয়েছে, আর্মির তৎপরতাও কিছুটা কমে এসছে, কারণ পুলিশ তার সক্ষমতাটা আবার একটু অর্জন করতে পেরেছেন, তাদের যেই মানসিকতার একটা পরিবর্তন হয়েছে। আগে তো মনে করেন যে দল কানা কিংবা দল দাস হিসেবে মনে করেন, কিংবা আপনার সরকারের নির্দেশ তাদেরকে পালন করতে হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। তো সেটা ইন্ডিপেন্ডেন্টলি যদি তারা অ্যাক্ট করতে পারে, আমি মনে করি যে পরিস্থিতি আরো ভালো হবে সামনের দিকে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনের সময় 80,000 সেনাবাহিনীর সদস্যকে মোতায়েন করবেন। আর আপনি সহিংসতার কথা বলছেন, দেখুন সহিংসতা একটা নির্বাচনকে কেবলমাত্র সহিংসতা প্রশ্নবিদ্ধ করে না, আপনার সূক্ষ্ম কারচুপি হয়। আপনি ব্যালট বক্সে মনে করেন যে 15% ভোট দিয়ে রাখলেন আগে, আমি দেখলাম না, আপনি দেখলেন না, জনগণ দেখলো না, ভোট গণার সময় দেখা গেছিল 101% ভোট হয়ে গেছে। 2008 সালে সে ধরনের ঘটনা ঘটেছিল। আপনি তো সেখানে তো কোনো ধরনের আপনার বিচ্ছিন্ন কোনো বাজে ধরনের কিছু কিন্তু ঘটেনি। 2008 নির্বাচন খুব সুষ্ঠুভাবে হয়ে গেছে, দেখা গেছে। আপনি 8 সালের কথা বলছেন, তুলনামূলকভাবে তো অনেকে এরকম বলে যে 8 সালে অন্তত ভালো হয়েছিল, যেটা কারণটা হলো 8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই সরকারটা এসে বিরাজনীতিকরণের একটা পথ বেছে নিয়েছিল, সেটা সাকসেসফুল হয়নি, তাদেরকে নতি স্বীকার করতে হয়েছে একটা পর্যায়ে এসে। যার কারণে সে সময় ফিল্ডটা ছিল একটু ভিন্ন ধরনের। কিন্তু কারো কারো ভূমিকা কিংবা ষড়যন্ত্রের কারণে, আপনি আমাকে বলেন, আমি এখনো বলি ইউনিফাইডলি সারা বাংলাদেশে 15% ভোট দেওয়া হয়েছে। যেখানে দেখেন বিএনপির প্রার্থী অলরেডি 60% ভোট পেয়ে গেছে, সে জায়গাতে আপনার
অন্য প্রার্থীকে আপনি, সে তো 40 তার জন্য থাকলো, তাকে আপনি দিতে গেলে, পাশ করাতে গেলে 100-র উপরে ভোট যাবে, 100%-এর উপরে, যার কারণে বাংলাদেশে অনেকগুলো কেন্দ্রে 100%-এর উপরে ভোট হয়েছে। বাংলাদেশে কোনোদিন 70-75 ভাগের উপরে ভোট কাস্ট হতে পারে না। একটা পার্সেন্টেজ তারা সরকারি কাজে থাকে, একটা পার্সেন্টেজ আছে যারা কোনোদিন ভোট দিতে আসে না। এভাবে তো দেখা যায় অতি উৎসাহী হয়ে সবাই গেছে। না, আমি আপনাকে বলি না, এটা কেন হয় না, গ্র্যাজুয়ালি যদি দেখেন, যেহেতু প্রশ্নটা তুলেছেন, আপনার 91 সালে প্রথম সবচেয়ে সুন্দর নির্বাচনের গুলোর মধ্যে একটা শুরু হয়েছিল 91 সালে। কত পার্সেন্ট ভোট পড়েছিল? 96 এর জুনে যে নির্বাচনটা হয়েছিল সেখানে 5 to 7%, 91 থেকে বেশি হয়েছিল। তারপরে আবার 2001-এ কেন? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, রাস্তাঘাট হয়েছে, যোগাযোগ ব্যবস্থা যত বাড়বে, ভোট কেন্দ্র হবে, স্কুল কলেজ হবে, আপনার পোলিং সেন্টার বেশি, যার কারণে গ্র্যাজুয়ালি সেটা একটু বেড়েছে। কিন্তু সেটা কখনো 70%-এর উপরে যাওয়ার মতো অবস্থা আমাদের দেশে নাই। আমাদের দেশে 90 ভাগের মতো ভোট 2008-এ হয়েছিল। আমি এই কারণে বলছি। আর উদাহরণ যখন টানলেন সহিংসতা, ভারতে আপনার একটা রাজ্যের নির্বাচনে একদিনে 100 জন নিহত হয়েছিল, কিন্তু নির্বাচন তারপরেও সুষ্ঠু, আদালত বলেছিল। কারণ সহিংসতা এক জিনিস, আর মানুষ নির্ভয়ে গিয়ে ভোট দিতে পেরেছে কিনা। কারণ রাজনৈতিক কলহ কিংবা আপনার সংঘর্ষ এটা স্বাভাবিক হতেই পারে। এখানে আপনার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এসেছিলেন, তিনি একদিন এই আলোচনার মধ্যেই নির্বাচন নিয়ে বলেছেন যে আসলে দল হিসেবে ভারতে হতে পারে, কিন্তু বাংলাদেশে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে আলাদা আলাদা ভাবে আচরণ করে এবং সহিংসতার সম্ভাব্যতা উনি দেখছেন। এটা নিঃসন্দেহে আমি বলি, সবার মনে করেন আপনার সাইকোলজি বা মেন্টালিটি একরকম না। আপনার একটা জিনিস কদিন আগে ভাইরাল হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ আপনার কুচ, বল্লম, বর্ষা, বড় বড় দা ছেনে নিয়ে, এবং ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মনে করেন যে দুই গ্রামবাসীর মধ্যে যখন আপনার সংঘর্ষ হয়, কিংবা বড় বড় 2-3টা পরিবারের মধ্যে যখন হয়, ঠিক তেমনই আছে ময়মনসিংহ আছে, গফরগাঁও আছে। এটা অঞ্চল ভেদে এক একটা জায়গার, মুন্সিগঞ্জে কিছু জায়গা আছে, লৌহজং, এই জায়গাগুলোতে হতে পারে। এই সমস্ত জায়গাগুলো আপনার দেখা গেছে যে এই ক্রিমিনাল প্রোন এরিয়া, মানে একেবারে এক ধরনের তাদের মধ্যে সবসময় মার কাট একটা এই থাকেই। সো ওটা আপনার সব জায়গাতে কোনো কোনো জায়গায় থাকতে পারে। এবার আসি নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি যে আলোচনা হয় থাকে মানুষের কোন ধরনের মানে জোট তৈরি হয় এবং সেটা নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলবে, সেই প্রসঙ্গটা থাকে। বিএনপি কি এবার জোটের কথা ভাবছে? বিএনপির তো জোট, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা যারা ছিলেন তাদের সঙ্গে তো বিএনপির জোট আপনার এখনো আছে, এবং আমাদের দলের নেতৃবৃন্দ তারা আপনার সেটা অলরেডি ঠিক করে রেখেছেন যে তারা আমাদের সঙ্গে নির্বাচন করবেন। সেভাবে বললে তো আসলে সবাই না, সেটা আন্দোলনে তো সবাই ছিলেন, না, এটা না, যারা বিএনপির জোটে ছিলেন, আচ্ছা, যেমন ছাত্রদের মুভমেন্ট, তারা একটা নতুন রাজনৈতিক দল করেছেন এনসিপি, জামাত ইসলাম তারা তাদের মতো আপনার আন্দোলন করেছেন, বা তো সেটা আপনার এক ধরনের হবে কি হবে না, কার সঙ্গে কে জোট বাঁধবে। জামাতের সঙ্গে দেখেছি অন্যান্য ইসলামী দলগুলোর একটু নৈকট্য আমাদের পরিলক্ষিত হয়েছে গত 2-3 মাসের মধ্যে, আমরা দেখেছি। তখন তারা একটা জোট করতে পারেন, কিংবা আবার সেখানে যারা তাদের সঙ্গে কথা বলেছেন। আপনাদের এবারের নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, তাতে মনে হয় কিনা যে বিএনপি তাহলে খুব সুবিধাজনক একটি জায়গায় আছে আওয়ামী লীগ ভোটের মাঠে দৃশ্যত না থাকার কারণে, এবং এটাতে এইরকম কোনো বিষয় আসে কিনা যে আপনাদের প্রতিদ্বন্দ্বীকে সেটা নির্ধারণ করছেন কিভাবে এই জোটের হিসাবে বা দলের হিসাবে? বলি যে আওয়ামী লীগ নেই বলেই যে খুব সহজ হয়ে গেল তা না, কিন্তু কারণ একসময় তো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তারা। না, সেটা তো আছেই। তারা আপনার 5ই আগস্টের পরে দেখা গেছে যে আওয়ামী লীগের লোকজন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তাদের নেতারা মনে করেন যে চলে গেছে। এখন তাদের মধ্য থেকে ভোট দেওয়ার জন্য কারা আসবেন না, ভোটাররা ডিপেন্ড করবেন। মানে আওয়ামী লীগের সমর্থক তো আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু সবাই কি আসবেন? কিন্তু যারা মনে করেন যে দাগী আসামি, কিংবা মনে করেন যে বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করেছে, যারা মানুষের কাছে ঘৃণিত এবং যারা চিহ্নিত, তারা নিঃসন্দেহে আমার মনে হয় না যে ভোট দিতে আসবেন বলে আমার কাছে মনে হয় না। মানে একটা অংশ ভোট দানে বিরত থাকবেন, এটা একটা মনে হচ্ছে আমার কাছে। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, তারা কোনো না কোনো অন্য প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। মানে বিএনপি একেবারে যে অনেক বেশি মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বা ওই রকম কিছু, এইটা এই মুহূর্তে বলা যাবে না। কারণ আমাদের যে রাজনৈতিক ব্যবস্থায় 2024-এর 5ই আগস্টের পর বা সেই জুলাই আগস্টের আন্দোলনের সময়কাল, তার পরবর্তীতে বাংলাদেশের কিন্তু পলিটিক্যাল বার্ডেনটা একটু শিফট হয়ে বোধহয় অন্য জায়গায় চলে গেছে। আগে ছিল বাইপোলার, কিন্তু এখন সেটা
একটু ভিন্ন পরিবর্তন তো হয়েছেই। যোগ প্রশ্নটা এইভাবে যদি করি যে আসলে আগে যেমন বিএনপির সাথে জামাতের একটা নির্বাচনী জোট ছিল, তারা একসাথে ক্ষমতায় গেছে। এবারে সেটা মনে হচ্ছে না আমার। কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে তাহলে দৃশ্যত যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে কাদের সাথে আপনার আলোচনা হয়েছে বা এগিয়ে আছেন জোট হওয়ার ক্ষেত্রে? না, জোট তো আমি তো বলি যে বিএনপির তো জোট যেটা যেমন মান্না ভাইদের, জোনায়েদ সাকি, নুরুল হক নূর তাদের সঙ্গে তো ছিল, সেটাই এখনো আছে। এলডিপি আছে আচ্ছা। তাদের সঙ্গে যেটা আগে ছিল। তার অতিরিক্ত এখন দেখুন জামাতের সাথে তো কোনো সুযোগ নেই। না, নাকি আছে? রাজনীতি তো শেষ বলে কোনো কথা নেই। আচ্ছা। 91 সালে বিএনপির সঙ্গে জামাতের কোনো অফিসিয়াল অ্যালাইনমেন্ট ছিল না, কোনো অ্যালায়েন্স হয়নি। কিন্তু তারপরেও দেখা গেছে যে বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থীরা বিএনপিকে হয়তোবা ভোট দিয়েছে বা বিএনপির প্রার্থীরা জামাতকে ভোট দিয়েছে। যেটা কনক্লুসিভলি বলা যাবে না। তারপরেও এক ধরনের একটা যেটাকে বলি যে তলে, তলে বা উপরে, উপরে যেভাবেই বলুন না কেন হয়তোবা এই ধরনের একটা ধারণা ছিল। সেটা ছিল একটা গ্রুপের বিরুদ্ধে ভোট দেবার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এবারে আপনি যাদের কথা বললেন যে মান্না ভাই নাগরিক ঐক্য বা গণসংহতি আন্দোলন এরকম দলগুলো অনেকে থাকলেও মানে আপনাদের তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বী কাদেরকে ভাবছেন? না, আপনার তো ব্যালটে তো নৌকা নাই। কাজেই প্রতিদ্বন্দ্বী দল বা জোট কারা? না, প্রতিদ্বন্দ্বী এটা তো এখনো হয়নি। যেমন জামাত ইসলাম আছে, তারা বলছেন যে নির্বাচন তারা পিআর পদ্ধতি ছাড়া হবে না। আগে বলতেন ওনারা উচ্চ কক্ষের কথা। তারপরে হঠাৎ করে ৩-৪ দিন আগে ওনারা বললেন যে নিম্ন কক্ষ পিআর দিতে হবে। আচ্ছা। এগুলো আপনার মনে করেন যে এক ধরনের যে ওনারা যে নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন, ওনারা ভেবেছেন যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে যদি আপনার ভোট হয় তাহলে হয়তো ওনাদের সিট আর একটু বেশি বাড়বে। অথবা এই বর্তমান বিরাজমান যে সংবিধান তার অধীনে যদি নির্বাচন হয় তাহলে হয়তো দেখা গেছে তারা আশানুরূপ যে ফলাফলটা যে এখন আওয়ামী লীগ নেই বোধহয় খালি মাঠে গোলটা ওনারাও করে দেবেন। আচ্ছা। এটা হয়তো ওনাদের হচ্ছে না, যেটা ওনারা এখন উপলব্ধি করেছেন। যার কারণে ওনারা এখন বারবার পিআর এর কথা বলছেন এবং নিম্নকক্ষেও বলছেন। এবার ধরে নিতে পারি যে অফিসিয়ালি ওনারা আমাদের প্রতিদ্বন্দ্বী। এনসিপি বিভিন্ন কথাবার্তা বলেন বিএনপির নেতাদের বিরুদ্ধে বা মনে করেন যে আমার দলের। এনসিপির সাথে আপনাদের রাজনৈতিক সখ্যতার সুযোগ তৈরি হয়েছে? দেখুন, মানে জোটের বিএনপি উদারপন্থী একটা রাজনৈতিক দল। আচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জনাব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি কিন্তু বিভিন্ন সমাজে মানে যারা ভালো এই ছিলেন, তার মানে হতে পারে, তাদের সাথে হতে পারে নির্বাচনী জোট আপনার, সেটা এখনো তো সময় আছে। এবার একটু তারেক রহমানের প্রসঙ্গে আসি। আমরা প্রথম শুরু থেকেই যখন প্রশ্ন করতাম তখন অনেকে বলতেন যে তারেক রহমানের অনেক মামলা এবং এখানে অনেক ধরনের জুট ঝামেলা আছে যেগুলো থেকে গেছে, কিন্তু এখন অনেকগুলো মামলা নেই। কিন্তু তিনি কখন আসবেন জিজ্ঞেস করলে সবাই বলেন যে সময় মতো। সেই সময়টা আসলে কবে হবে এবং মানে সেটা নির্বাচনের আগে আমি ধরে নিচ্ছি, কিন্তু সেটা কবে? এটা তো ওনার ব্যক্তিগত একটা সিদ্ধান্তের বিষয়। দ্বিতীয় কথাটা আছে যে মানে দলীয় সিদ্ধান্তের জায়গাটাও না, ওনার নিজের আমি মনে করি যে একটা সিদ্ধান্ত থাকে। কারণ প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিয়ে তিনি নিজেই মানে চিন্তা ভাবনা করেন বা সেই ধরনের পরিবেশ আছে কিনা সেটা তো উনি যখনই উপলব্ধি করবেন তখনই নিশ্চয়ই আসবেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে তিনি আসবেন। এমন না যে নির্বাচনের আগে আসবেন, তা না। হয়তো শিডিউল যখনই ডিক্লেয়ার হবে তখনই উনি আসবেন। কারণ তাকে তো আপনার সমগ্র দেশ ওনাকে ঘুরে বেড়াতে হবে। যদিও উনি ওনার সেই হোমওয়ার্ক বহু বছর আগ থেকে করে রেখেছেন। উনি শারীরিকভাবে উপস্থিত না থেকেও তিনি যে আপনার ডিজিটালি ভার্চুয়ালি গ্রামে গঞ্জে একসময় ধরেন বাধ্য হয়ে ডিজিটালি বা মানে ভার্চুয়ালি তাকে থাকতে হয়েছে বা যোগাযোগ করতে হয়েছে, এখন তো সুযোগ আছে। সেক্ষেত্রে তাড়াতাড়ি মানে এটা থাকা এবং না থাকার মধ্যে উনি ফিজিক্যালি দেশে থাকা না থাকার ব্যাপারে কি বিএনপির সুবিধা হয় নির্বাচনের আগে নাকি হয় না? নিঃসন্দেহে একজন মানুষের উপস্থিতি, সশরীরে উপস্থিতি আর ভার্চুয়াল উপস্থিতি নিশ্চয়ই তফাৎ আছে, ফারাক আছে। কারণ মানুষ তো উৎসাহ নিয়ে তাকিয়ে আছে ওনাকে দেখার জন্য। ওনার জন্য অপেক্ষা করছে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী। সাধারণ মানুষের মাঝে উনি যে জনপ্রিয়তা কুড়িয়েছেন গত 1 বছরে, যে ওনার যে বক্তব্য, ওনার যে মন্তব্য, ওনার যে প্রতিক্রিয়া কিংবা মিসক্রিয়েন্টস যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, পজিটিভ যতগুলো বিষয় ছিল। সাম্প্রতিক কালে একটি নেগেটিভ দিকও এসছে, সেটি হচ্ছে একটা রাজনৈতিক দল এবং বেশ কিছু মিছিল হয়েছে যেখানে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। এমনকি দেশের বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা স্বয়ং তারেক রহমানের মানে বিএনপির শীর্ষ নেতায় তার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জেনেছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়। এই জায়গাটা তো হচ্ছে কি, আপনি একজন মানুষকে কোনো প্রকার মানে সুযোগ না দিয়ে, ডিফেন্ড করার সুযোগ না দিয়ে যে ধরনের মন্তব্য বা বক্তব্য এসছে সেটা দুর্ভাগ্যজনক। কারণ আমি যে একটা কথা বলেছি যে রাজনৈতিক সংস্কৃতির একটা বড় ধরনের ব্যাপক পরিবর্তন
হয়েছে এবং আমরা আরো বেশি পজিটিভ আশা করেছিলাম। যারা করছে যেই মন্তব্য এবং যে স্লোগানগুলো দিয়েছে সেগুলো কি ধরনের মিডিয়া ট্রায়ালের মতো। প্রথম একটা নিউজ আসলো যে একটা হত্যাকাণ্ড, একটা বীভৎস একটা পাথর দিয়ে আপনার জি। একজনকে করা হচ্ছে। তাদেরকে আমার দলের নেতা তিনি তো বলেছেন, যারা ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করা হলো না। যারা এর সঙ্গে জড়িত না তাদেরকে ধরা হলো। যাকে মারা হয়েছে তার রাজনৈতিক পরিচয়টা কি, যারা মেরেছে তাদের পরিচয়টা কি, তার সঙ্গে বিএনপির সঙ্গে কোনো নেক্সাস নেই, কোনো কিছু নেই। এবং সেটাকে আপনার এই যে সোশ্যাল মিডিয়াতে আসুক বা যেখানে আসুক না কেন, আমরা খুব অল্পতে রিঅ্যাক্ট করি। আমরা মানে আপনার সত্যটা যাচাই না করে আমরা এই ধরনের কাজ করি। গাজীপুরে কয়েকদিন আগে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সেখানে সেই কিশোর গ্যাংয়ের ছেলেরা আপনার একজন ভদ্রলোককে আপনার কোপাচ্ছিল। একজন সাংবাদিক ওনার লাইফ রিস্ক নিয়ে আপনার ছবি তুলেছেন। তাকে পরে আপনার হত্যা করা হচ্ছে। তো এর সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নাই এবং যেখানে চাঁদাবাজি বিএনপিকে দায়ী করানো হচ্ছে। তার মানে এটা মিডিয়া ট্রায়ালের শিকার হয় মাঝে, মাঝে বিএনপি। কিন্তু যে রাজনৈতিক পরিভাষা কুৎসিত ভাষা প্রয়োগ করা হয়েছে এটা আপনার কাম্য না। এগুলো যারা করছেন তারা দেশের ভালো চান না। তারা গণতন্ত্র আপনার প্রাতিষ্ঠানিকভাবে ফেরত আসার রাস্তাটা বন্ধ করার জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে আপনার উস্কে দিচ্ছেন এগুলো মনে হয় না ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। তার কাছ থেকে আমরা বিএনপি আসলে কতটা প্রস্তুত এবং বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে বা আসছে সেইগুলোর বিএনপির বক্তব্যকে সেটাও আমরা জানার চেষ্টা করলাম। আমরা শেষ পর্যন্ত এটিও জানার চেষ্টা করেছি তারেক রহমান কবে দেশে আসছেন বা নির্বাচন ঘিরে বিএনপির ভাবনা কি। এরকম রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ের আরো আলোচনা শুনতে প্রতি রবি থেকে বৃহস্পতি আমাদের সঙ্গে থাকুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।